যেমন আপনি একটা বাচ্চাকে হঠাৎ করে সাইকেল চালানো শেখাতে পারবেন না, তার কারণ তার মধ্যে সেই ম্যাচুরিটি বা পরিপক্কতা আসেনি, যার দ্বারা সে শক্ত করে সাইকেলটাকে ধরতে পারবে কিংবা চালাতে পারবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল টিচিং এক্সাম গাইড বাংলাতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কথা দিয়েছিলাম সামনে যে টেট পরীক্ষা দিতে আমরা বাধ্য হচ্ছি, সেখানে নিজে পরীক্ষা দেওয়ার জন্য যা কিছু প্রিপারেশন নেব, যা পড়াশোনা করব, সবটাই আপনাদের সামনে নিয়ে আসব। তো আজকের পড়াশোনা বিষয়ে প্রথম ভিডিও, সাবজেক্ট হলো কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। এ বিষয়ে প্রথমে আলোচনা করছি, তারপরে 10টা অ্যাডভান্স লেভেলের এমসিকিউ আলোচনা করছি। আশা করা যায় এই আলোচনাগুলো শুনলে পরীক্ষায় আমরা অনেকটা এগোতে পারবো। যদি মনে হয় কিছু সংযোজন বিয়োজন করার প্রয়োজন রয়েছে, অবশ্যই প্রয়োজনীয় কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগছে, যদি সেটা ভালো লাগে এবং প্রয়োজনীয় মনে করেন এই আলোচনাগুলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমরা একসঙ্গে এগিয়ে যাব। আলোচনার একদম শুরুতেই আমরা জেনে নেব গ্রোথ আর ডেভেলপমেন্ট এই দুটো কি। গ্রোথ এই শব্দের অর্থ হলো বৃদ্ধি। বৃদ্ধি কি না, ইজ নাথিং বাট সেলুলার মাল্টিপ্লিকেশন, অর্থাৎ দেহে কোষের সংখ্যা বেড়ে যাওয়া। এই যে একটা কোষ, একটি মাত্র কোষ থেকে আমাদের জীবনের উৎপত্তি, তারপরে এই যে একটা এত বড় দেহ তৈরি হয়েছে, কোষের সংখ্যা বেড়েছে, এই বেড়ে যাওয়াই হলো গ্রোথ বা বাংলায় বললে বৃদ্ধি। আর ডেভেলপমেন্ট কি? ডেভেলপমেন্ট হলো বিকাশ, একটা সর্বাঙ্গীন প্রক্রিয়া, যাকে বলা যেতে পারে ওম টু টম, অর্থাৎ মাতৃগর্ভ থেকে কবর পর্যন্ত সারা জীবনের একটা সামগ্রিক ধারাবাহিক প্রক্রিয়া হলো বৃদ্ধি। এই জন্য গ্রোথকে আমরা স্কেলে মাপতে পারি, কতটা বড় হলো, কতটা ভারী হলো, কিন্তু ডেভেলপমেন্ট এটা কেবলমাত্র স্কেল দিয়ে মাপা সম্ভব নয়। এবার দেখা যাক হোয়াট ইজ লার্নিং বা শিখন কি। পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার ফলে এবং অনুশীলনের মাধ্যমে আচরণের অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন হলো শিখন বা লার্নিং। শিখনের জন্য উদ্দীপনা, প্রচেষ্টা এবং অভিজ্ঞতার প্রয়োজন। তাহলে লার্নিং কি? লার্নিং হলো পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে আচরণের স্থায়ী পরিবর্তন। খুব ইম্পর্টেন্ট টার্ম, এই টার্মগুলো প্রত্যেকটা আমাদেরকে মনে রাখতে হবে এবং এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। গ্রোথ হলো বেড়ে যাওয়া, ডেভেলপমেন্ট হলো সর্বাঙ্গীন পরিবর্তন, লার্নিং মানে পরিবেশের সঙ্গে একটা মিথস্ক্রিয়া করে আচরণের স্থায়ী পরিবর্তন করা। এবার আসছে পরিপক্কতা বা ম্যাচিউরিটি। এই পরিপক্কতা বা ম্যাচিউরিটি সম্পূর্ণভাবে একটা ফিজিক্যাল ব্যাপার, দৈহিক ব্যাপার। পরিপক্কতা মানে হলো একটা জৈবিক প্রক্রিয়া, যার দ্বারা বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের পেশিসমূহ শক্তিশালী হয়। পরিপক্কতার সঙ্গে শিখন সম্পর্কযুক্ত। যেমন পরিপক্কতা না পেলে কোনো কোনো ক্ষেত্রে শিখন অসম্ভব। যেমন আপনি একটা বাচ্চাকে হঠাৎ করে সাইকেল চালানো শেখাতে পারবেন না, তার কারণ তার মধ্যে সেই ম্যাচুরিটি বা পরিপক্কতা আসেনি, যার দ্বারা সে শক্ত করে সাইকেলটাকে ধরতে পারবে কিংবা চালাতে পারবে। সুতরাং পরিপক্কতার সঙ্গে শিখনের একটা দারুণ সম্পর্ক রয়েছে। এখন এই শিখন বিকাশকে ত্বরান্বিত করে নাকি বিকাশ শিখনকে ত্বরান্বিত করে, এটা নিয়ে একটা দারুণ মতপার্থক্য রয়েছে। অর্থাৎ কোনটা কাকে ত্বরান্বিত করে, শিখন বিকাশকে নাকি বিকাশ শিখনকে, এটা বলা বেশ কষ্টকর। বহু ক্ষেত্রেই দুটোই হয়তো বাস্তব। শিখন বিকাশকে সাহায্য করে এমনটা মনে করেছেন ভাইগটস্কি, আবার বিকাশ শিখনকে বাড়তে সাহায্য করে বা ত্বরান্বিত করে একথা মনে করেন পিয়াজ। এই সকল তাত্ত্বিক দিক অন্য আরেকটি ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আজকে আমাদের কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং এই আলোচনা চলছে। এখানে আমরা এর পরে যে আলোচনাগুলো করব সেটা হলো কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম আমরা শিখে নেব, যে টার্মগুলো আমাদের জানা দরকার। যেমন ডেভেলপমেন্ট বা বৃদ্ধির ক্ষেত্রে সেফালোকডাল বলে একটা টার্ম রয়েছে, সেফালোকডাল বৃদ্ধি। সেফালো শব্দের অর্থ হলো মাথা, আর কডাল শব্দ হচ্ছে প্রান্তিক দিক, পা বা লেজের দিক। দেখবেন
আমাদের জন্মের পর থেকে যখন আমাদের বৃদ্ধি হয়, পরিপক্কতা আসে, সেটা মূলত মাথার দিক থেকে পায়ের দিকে। একটি শিশু প্রথমে তার মাথাকে নিয়ন্ত্রণ করতে শেখে, তারপরে সে তার ধড়কে নিয়ন্ত্রণ করে, সবশেষে হাত এবং পা এগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখে। মাথা থেকে পায়ের দিকে এই যে পরিপক্কতা আসার নীতি, এটাই হলো সেফালোকরাল নীতি। এরপরে প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট। প্রক্সিমো শব্দের অর্থ হলো কেন্দ্র, আর ডিস্টাল অর্থাৎ হচ্ছে পরিধি বা বাইরের দিক। কেন্দ্র থেকে বাইরের দিকে আমাদের পরিপক্কতা আসে কিভাবে? একদম প্রথমেই যদি আমরা একটা শিশুর বৃদ্ধিকে খেয়াল করি, আমরা লক্ষ্য করব তাকে কোনো কিছু দিলে সে প্রথমে জড়িয়ে ধরতে শিখছে, তাই না? তারপরে সে কোনো কিছুকে মুঠো করে ধরতে শেখে, আর তারপরে সে আঙুল দিয়ে কোনো কিছুকে ধরতে শেখে বা নিয়ন্ত্রণ করতে শেখে বা খুঁটে তোলে। এই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি আমরা আমাদের চারপাশে চোখ কান খোলা রাখি, তাহলে এই নীতিগুলো কিন্তু নতুন নয়। হ্যাঁ, এই টার্মটা আপনার কাছে অজানা, সেফালোকডাল কিংবা প্রক্সিমোডিস্টাল, এই যে টার্মগুলো, এই টার্মগুলো অজানা, কিন্তু এই বিষয়টা আপনি খেয়াল করেছেন যে আমাদের ডেভেলপমেন্ট মাথা থেকে পায়ের দিকে, তারপরে কেন্দ্র থেকে পরিধির দিকে। তো মোটামুটি ভাবে আমরা থিওরি অনেকটা বুঝে নিয়েছি। চলুন এবারে এখান থেকে কয়েকটা অ্যাডভান্স লেভেলের এমসিকিউ প্রশ্ন দেখি, যেগুলো পরীক্ষায় আসার দারুণ সম্ভাবনা রয়েছে। উত্তরগুলোকে বুঝিয়ে এবং ব্যাখ্যা করেও দিচ্ছি। প্রথম প্রশ্ন, নিচের কোন বক্তব্যটি বিকাশ এবং শিখনের পারস্পরিক সম্পর্ককে সবচেয়ে সঠিকভাবে ব্যাখ্যা করে? অপশন এ, বিকাশ শিখন প্রক্রিয়া থেকে সম্পূর্ণ স্বাধীন। অপশন বি, শিখনের হার বিকাশের হারের চেয়ে সবসময় এগিয়ে থাকে। অপশন সি, বিকাশ এবং শিখন একটি জটিল এবং আন্তঃসম্পর্কিত পদ্ধতিতে একে অপরের সাথে জড়িত। অপশন ডি, শিখন কেবল শারীরিক বিকাশের উপর নির্ভর করে। উত্তর হলো অপশন সি, বিকাশ এবং শিখন একটি জটিল এবং আন্তঃসম্পর্কিত পদ্ধতিতে একে অপরের সাথে জড়িত। প্রশ্ন 2, লিভ ভাইগটস্কির সামাজিক সাংস্কৃতিক তত্ত্ব অনুসারে বিকাশ এবং শিখনের মধ্যে সম্পর্কটি কেমন? বিকাশ সর্বদা শিখন প্রক্রিয়ার অগ্রবর্তী হয়। অপশন বি, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখন প্রায়শই বিকাশ প্রক্রিয়ার আগে ঘটে এবং একে চালিত করে। অপশন সি, শিখন এবং বিকাশ সম্পূর্ণ সমান্তরাল দুটি রেখা। আর অপশন ডি, বিকাশ হলো কেবল জৈবিক পরিপক্কতা। উত্তর হলো অপশন বি, সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখন প্রায়শই বিকাশ প্রক্রিয়ার আগে ঘটে এবং একে চালিত করে। প্রশ্ন 3, একটি শিশু তখনই সাইকেল চালানো বা পেন্সিল ধরা শিখতে পারে যখন তার নির্দিষ্ট পেশি শক্তিশালী হয়। এটি বিকাশের কোন ধারণাকে নির্দেশ করে, যা শিখনের পূর্ব শর্ত? অপশন এ, সামাজিকীকরণ। অপশন বি, পরিপক্কতা বা ম্যাচুরেশন। অপশন সি, অনুকরণ। অপশন ডি, বিমূর্ত চিন্তন। উত্তর কি হবে? পরিপক্কতা। আমরা আলোচনা করেছিলাম পরিপক্ক হলে তবেই সে ঠিকমতো সাইকেল চালাতে পারবে। প্রশ্ন 4, বিকাশের সেফালোকডাল নীতিটি শিক্ষার্থীর শিখনের ক্ষেত্রে কিভাবে প্রতিফলিত হয়? অপশন এ, শিশু প্রথমে হাতের আঙুল এবং পরে পুরো হাত নাড়াতে শেখে। অপশন বি, শিশু প্রথমে নিজের মাথা ও ঘাড় নিয়ন্ত্রণ করতে শেখে, তারপর ধীরে ধীরে ধড় ও পায়ের উপর নিয়ন্ত্রণ পায়। অপশন সি, শিশু আগে সাধারণ ভাষা শেখে এবং পরে জটিল ব্যাকরণ বুঝতে পারে। অপশন ডি, বিকাশ কোনো নির্দিষ্ট নিয়ম মেনে চলে না। দেখুন, মনে করে দেখুন, সেফালোকডাল নীতিতে আমরা বলেছিলাম সেফালো মানে মাথা, কডাল মানে পা বা লেজ, অর্থাৎ মাথা থেকে পায়ের দিকে বিকাশ বা বৃদ্ধি নিয়ন্ত্রণ হয়। তাহলে উত্তর হবে অপশন বি। প্রশ্ন 5, যদি কোনো শিশুর প্রারম্ভিক বয়সে পুষ্টি ও উদ্দীপনামূলক পরিবেশের অভাব হয়, তবে পরবর্তী জীবনে তার শিখন ক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। বিকাশের এই বৈশিষ্ট্যটিকে কি বলা হয়? অপশন এ, বিকাশের ধারাবাহিকতা। অপশন বি, সংবেদনশীল বা সংকটকাল। অপশন সি, ব্যক্তিগত পার্থক্য। অপশন ডি, বিকাশের অপরিবর্তনীয়তা। উত্তর হবে অপশন বি, সংবেদনশীল বা সংকটকাল। প্রশ্ন 6,
যা পিঁয়াজে জ্ঞানীয় বিকাশ তত্ত্ব অনুসারে শ্রেণীকক্ষে শিক্ষার্থীর শিখনকে সহজ করতে শিক্ষকের ভূমিকা কেমন হওয়া উচিত? অপশন এ, শিক্ষক হবেন জ্ঞানের একমাত্র উৎস, যিনি শিক্ষার্থীদের নিষ্ক্রিয়ভাবে তথ্য প্রদান করবেন। অপশন বি, শিক্ষক এমন একটি পরিবেশ তৈরি করবেন যেখানে শিক্ষার্থীরা সক্রিয় অন্বেষণ এবং আবিষ্কারের মাধ্যমে শিখতে পারে। অপশন সি, শিক্ষক কঠোর এবং শাস্তি এবং পুরস্কারের মাধ্যমে আচরণ নিয়ন্ত্রণ করবেন। অপশন ডি, শিক্ষক শিক্ষার্থীদের বয়স বিবেচনা না করেই যে কোনো জটিল বিমূর্ত ধারণা মুখস্থ করাবেন। এই ধরনের প্রশ্নের উত্তরের ক্ষেত্রে দেখুন, আপনি নিজে একটু ভাবনা চিন্তা করলেই উত্তরটা পাবেন। এখানে উত্তর হবে অপশন বি। প্রশ্ন 7, বিকাশের প্রক্সিমোডিস্টাল নীতি অনুযায়ী নিচের কোন দক্ষতাটি শিশু সবার আগে অর্জন করবে? কলম ধরে সূক্ষ্মভাবে লিখতে পারা, সরাসরি হাত বাড়িয়ে কোনো বড় বল বা খেলনা আঁকড়ে ধরা, শুয়ে সুতো পরানোর মতো অত্যন্ত সূক্ষ্ম কাজ। অপশন ডি, পায়ের আঙুল দিয়ে কোনো কিছু চেপে ধরা। প্রক্সিমো ডিস্টাল নীতির কথা মনে করে দেখুন। প্রক্সিমো মানে কেন্দ্র, আর ডিস্টাল মানে হলো পরিধি, কেন্দ্র থেকে বাইরের দিকে। অর্থাৎ আগে হাত দিয়ে আঁকড়ে ধরা শেখা হবে, তারপরে মুঠো করে ধরা শেখা, তারপরে আঙুল দিয়ে নিয়ন্ত্রণ। তাহলে উত্তর হলো অপশন বি। প্রশ্ন 8, শিখনের ক্ষেত্রে বংশগতি বনাম পরিবেশ বিতর্কে আধুনিক শিক্ষাবিদদের সর্বসম্মত সিদ্ধান্ত কি? এটা আমরা এখনো পর্যন্ত থিওরি সেভাবে আলোচনা করিনি, কিন্তু প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তাই দিয়ে দিয়েছি। আমরা পরে এটা ডিটেলসে আলোচনা করব। এটার উত্তর হবে অপশন সি, ডেভেলপমেন্ট ইকুয়াল টু হেরিডিটি ইন্টু টাইম এনভায়রনমেন্ট। প্রশ্ন 9, কোনো একটি নির্দিষ্ট ক্ষেত্রে যেমন ভাষা বা সামাজিক বিকাশ শিশুর বিকাশের গতি ধীর হলে তার সামগ্রিক শিখনের উপর এর প্রভাব কেমন হতে পারে? অপশন এ, এর কোনো প্রভাব পড়বে না, কারণ বিকাশের ক্ষেত্রগুলো আলাদা। অপশন বি, বিকাশের ক্ষেত্রগুলো আন্তঃসম্পর্কিত হওয়ায় একটি ক্ষেত্রের ধীর গতি অন্য ক্ষেত্রের শিখনকে প্রভাবিত করতে পারে। অপশন সি, শিশু স্বয়ংক্রিয়ভাবে অন্য কোনো ক্ষেত্রে অলৌকিক প্রতিভা প্রদর্শন করবে। অপশন ডি, ধীর বিকাশের ফলে শিশুটি কখনোই কোনো কিছু শিখতে পারবে না। উত্তর হবে অপশন বি, বিকাশের ক্ষেত্রগুলো আন্তঃসম্পর্কিত হওয়ায় একটি ক্ষেত্রের ধীর গতি অন্য ক্ষেত্রে শিখনকেও প্রভাবিত করতে পারে। তবে দেখুন, এটা কিন্তু উত্তরটা আমরা নিজেরা ভাবলেই উত্তরটা পেতে পারি। একদম আমরা সবাই জানি কোনো একজন একটা বিষয়ে দক্ষ হলে অন্য বিষয়ের দক্ষতা সহজে অর্জন হয়। এই ভিডিওর শেষ প্রশ্ন বা 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বৃদ্ধি এবং বিকাশের মধ্যে প্রধান পার্থক্যকে নির্দেশ করে? অপশন এ, বৃদ্ধি হলো গুণগত পরিবর্তন এবং বিকাশ হলো পরিমাণগত পরিবর্তন। অপশন বি, বৃদ্ধি জীবনব্যাপী চলতে থাকে কিন্তু বিকাশ একটি নির্দিষ্ট বয়সে এসে থেমে যায়। অপশন সি, বৃদ্ধি মূলত একটি শারীরিক এবং পরিমাণগত প্রক্রিয়া যেখানে বিকাশ হলো গঠন ও কাজের একটি সামগ্রিক গুণগত পরিবর্তন। অপশন ডি, বৃদ্ধি এবং বিকাশের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। আমরা একদম শুরুতেই আলোচনা করেছিলাম, বৃদ্ধি মানে হলো সেলুলার গ্রোথ, অর্থাৎ দেহ বড় হয়ে যাওয়া, আর বিকাশ হচ্ছে একদম সর্বাঙ্গীন একটি বৃদ্ধি, সর্বাঙ্গীন একটা পরিবর্তন। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হবে অপশন সি, বৃদ্ধি মূলত শারীরিক এবং পরিমাণগত প্রক্রিয়া, বিকাশ হলো গঠন ও কাজের একটি সামগ্রিক ও গুণগত পরিবর্তন। এই প্রশ্নগুলো উত্তর ভালো করে অভ্যাস করে নিন। পরবর্তীতে আমরা যখন পরীক্ষা নেব বা পরীক্ষা দেব, রাদার ভালো বলা ভালো, তখন আমরা এই প্রশ্নগুলোর মধ্য থেকেই অভ্যাস করব। ভালো থাকবেন সবাই, ধীরে ধীরে দেখতে থাকুন, একটা সময় পরে প্রস্তুতি বা প্রিপারেশন দারুণ জায়গায় পৌঁছাবে। সকলকে ধন্যবাদ যারা এ পর্যন্ত দেখলেন।